গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস ভিডিওগুলো অলরেডি আমি দিয়েছি বোর্ডে চক ডাস্টার ইউজ করে। তো আজকে স্টাডি মেটেরিয়ালটা তোমাদের দেব, ভালো করে দেখে নাও। বোর্ডে তোমাদের অলরেডি পুরোটা কমপ্লিট করেছি, 4টে ভিডিও সেশন রয়েছে ইউটিউবে। তো তোমরা ওইটা দেখে নিলে পুরোটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তারপরে এই স্টাডি মেটেরিয়ালটা দেখলে আরও সুন্দরভাবে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি। অ্যাটমিক স্ট্রাকচার প্রথমে বলি, অ্যাটম কাকে বলি আমরা। অ্যাটম হচ্ছে যে কোনো এলিমেন্টের ডিসক্রিট পার্টিকেল, সবথেকে ছোট অংশ, যেটা আমরা অ্যাটম নামে চিনেছি, যেটা এসছে গ্রিক ওয়ার্ড অ্যাটোমা থেকে। গ্রিক ওয়ার্ড অ্যাটোমা থেকে এসছে। তো যেটার মানে হচ্ছে কি নট টু বি কাট, যেটাকে কাটা যায় না। ঠিক আছে, নট টু বি কাট। এরপরে এই অ্যাটোমা শব্দটা কার দেওয়া না, ডেমোক্রিট তারই দেওয়া, গ্রিক ফিলোসফার, তার দেওয়া হচ্ছে এই অ্যাটোমা শব্দটা। অ্যাটোমা শব্দটা মানে হচ্ছে কি না নট টু বি কাট, যেটাকে আর কাটা যায় না। মানে যে কোনো ম্যাটারের একটা এমন পোর্শান, যে পোর্শানটা লাস্ট, এটা ছাড়া আর কোনো তার পরে আর কোনো পোর্শান হয় না, এটাই তার শেষ পোর্শান যে কোনো ম্যাটারের। সেটাই বলছি আমরা কি না অ্যাটোমা, এবং সেই অ্যাটোমা থেকে অ্যাটম কথাটার উৎপত্তি। নেক্সট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার আমরা যখন অ্যাটম ইনভেন্ট হয়, তোমাদের আমি বলেছি যে অ্যাটম ইনভেন্ট হয়, বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছেন যে অ্যাটমের বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছেন যে অ্যাটমের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেল থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রোটন, নিউট্রন, ইলেকট্রন রয়েছে, কিন্তু সেই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের পজিশন কোথায়, সেই পজিশনটা জানার জন্য আমাদের অ্যাটমিক স্ট্রাকচারটা জানা দরকার। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছেন, এবং তারাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাটমিক স্ট্রাকচারটা দেখিয়ে দিয়ে গেছেন। তো সেই বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মডেল, অ্যাটমিক স্ট্রাকচারের বিভিন্ন মডেল আমরা এরপর দেখব। আমরা অ্যাকচুয়ালি অ্যাটমকে রিপ্রেজেন্ট করি এভাবেই। ধরো এক্স একটা যদি একটা এলিমেন্ট হয়ে থাকে, সেই এলিমেন্ট মানে একটা এলিমেন্ট, দ্যাট মিনস অ্যাটম একটা, তার মাস নাম্বার এ দিয়ে তার মাস নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি, আর জেড দিয়ে তার অ্যাটমিক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো জেড দিয়ে অ্যাটমিক নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি, এ দিয়ে তার মাস নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। সেই এক্সাম্পলটা কি না ইউরেনিয়ামের এক্সাম্পল দেওয়া রয়েছে। ইউরেনিয়ামের এক্সাম্পলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরেনিয়াম, এটা হচ্ছে তার 235 মাস নাম্বার, আর জেডটা হচ্ছে কি না তার অ্যাটমিক নাম্বার 92। ঠিক আছে, তো প্রথম যে অ্যাটমিক স্ট্রাকচার যে আসে, সেই অ্যাটমিক স্ট্রাকচারটা কার না জন ডাল্টনের অ্যাটমিক স্ট্রাকচার। সেই জন ডাল্টনের যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অ্যাটমিক স্ট্রাকচার ইনভেন্ট হয়, যেখানে বলা আছে যে ম্যাটার ইজ মেড অফ এ ইনডিভিজিবল অ্যাটম। ইনডিভিজিবল অ্যাটম মানে অ্যাটমটাকে আর আমরা ভাঙতে পারছি না, অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল, অবশ্যই সেটা কি না ইনডেস্ট্রাক্টেবল হবে, তাকে আমরা ধ্বংস করতে পারবো না। এবং যে কোনো ম্যাটারের সমস্ত অ্যাটমের তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি এক হবে। ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হয়ে যাবে। অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন সিম্পল হোল নাম্বার, মানে ডিফারেন্ট ম্যাটারের যে বিভিন্ন অ্যাটমগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে জয়েন্ট হয়ে molecule formation করবে। This is the atomic structure of John Dalton, and this is the acceptance of John Dalton's from atomic structure. Next আমরা চলে যাচ্ছি কি না যে থমসন, এই থমসন ইলেকট্রনটা তিনি দেখিয়েছেন।
এবং তারও একটা অ্যাটমিক স্ট্রাকচার তিনি দিয়েছেন, যদিও পরে এটা ইনকারেক্ট হিসেবে প্রুভড হয়েছে। তো নেক্সট যে অ্যাটমিক স্ট্রাকচার প্রথম অ্যাকসেপ্টেন্স হিসেবে আমাদের পৃথিবীতে প্রথম আমরা অ্যাটমের স্ট্রাকচার হিসেবে গ্রহণ করি এবং সবথেকে বড় একটা ইনভেন্ট হিসেবে আমরা ধরি, দিস ইজ দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেল তোমাদের ক্লাসেও আমি বলেছি কিভাবে তিনি রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা তিনি করেছেন। রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা করার সময় তিনি একটা লেডের বক্স তৈরি করেছেন এবং তার মধ্যে একটা আলফা এমিটার হিসেবে রেডিয়াম সি নামে একরকম রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রেখেছে, যে সবসময় কী করছে না আলফা পার্টিকেলটাকে ছাড়ছে একটা, এবং সামনে একটা তিনি গোল্ড ফয়েল রেখেছেন এবং গোল্ড ফয়েলের চারিদিকে একটা ফ্লুorescent সাবস্টেন্সের একটা কভার দিয়েছেন। তো দেখতেই পাচ্ছ এখানে ছবিটা, এখান থেকে আলফা পার্টিকেলগুলো বেরোচ্ছে, স্ট্রেট লাইনে বেরোচ্ছে এবং গিয়ে গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার বিভিন্ন রকম অবজারভেশন হচ্ছে, এবং অবজারভেশনটা সেই আলফা পার্টিকেলগুলো যখন এই সারফেসের মধ্যে অ্যাটাক করছে তখন কিন্তু আমরা বিভিন্ন পজিশনটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। বলছে ইফ এ থিন ফয়েল মেটাল ইজ প্লেসড ইন দ্য পাথ অফ এ বিম, রাখা হয়েছে এবং সেখান থেকে আমরা অবজারভেশনগুলো পাচ্ছি এবং প্রত্যেকটা অবজারভেশনে আমরা কি করছি না মানে পুরো পরীক্ষাটাকেই আমরা একটা অন্ধকার ঘরের মধ্যে করছি এবং এখান থেকে যে অবজারভেশন পাওয়া যাচ্ছে কি হচ্ছে না ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি করছে না এই গোল্ড ফয়েলটা ভেদ করে বেরিয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেশ কিছু আলফা পার্টিকেল সামান্য ডিফ্লেকশান দিচ্ছে, বেঁকে যাচ্ছে, আর প্রায় 20,000 আলফা পার্টিকেলের মধ্যে প্রায় একখানা আলফা পার্টিকেল যে পথে যাচ্ছিল সেই পথেই ব্যাক করছে। সেটাই আমরা নেক্সট পিকচারে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি না তোমার ম্যাক্সিমাম আলফা পার্টিকেলগুলো বেরিয়ে যাচ্ছিল, কিছু কিছু আলফা পার্টিকেলের সামান্য ডিফ্লেকশান দিচ্ছে, আর কিছু আলফা পার্টিকেল যে পথেই যাচ্ছিল সেই পথেই ব্যাক করছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টারের অবজারভেশন। এই অবজারভেশন থেকে রাদারফোর্ড একটা কনক্লুশন ড্র করেন। তিনি বলেন যে দ্য হোল অফ দ্য পজিটিভ চার্জ অফ অ্যাটম মাস্ট বি কনসার্টেড ইন এ ভেরি স্মল স্পেস। বলছে অ্যাটমের সমস্ত পজিটিভ চার্জ একটা ভেতরে ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অ্যাটম ইজ মোস্টলি হলো ইনসাইড, অ্যাটম মোস্টলি হলো ইনসাইড মিনস যে ভেতরটা পুরোটাই ফাঁকা এবং পজিটিভ চার্জ আলফা পার্টিকেল যেহেতু পজিটিভলি চার্জ, সেই আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ হওয়ার জন্য কি হচ্ছে না যখন ওই ভেতরে যে পোর্শানে অ্যাটমের পজিটিভ চার্জগুলো একসঙ্গে অবস্থায় রয়েছে সে যখন তার পাশ দিয়ে যাচ্ছে তখন পজিটিভ কি হচ্ছে না রিপালশান হচ্ছে, ফলে কিছু আলফা পার্টিকেলের ডিফ্লেকশান দেখা দিচ্ছে এবং প্রায় একটা আলফা পার্টিকেল 20,000 আলফা পার্টিকেলের মধ্যে একখানা আলফা পার্টিকেল ওই পজিটিভ চার্জ যে জায়গায় অ্যাটমের মধ্যে কনসার্ন রয়েছে সেখানে আঘাত করে ফিরে আসছে। সেই জায়গাটা যে জায়গায় মোস্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ কনসার্টেড তাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ইলেকট্রনগুলো অবস্থান করছে, সেই জায়গাটাকে বলছি আমরা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। দ্যাট মিন্স অ্যাটমের হচ্ছে দুটো পোর্শন যেটা আমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে কনক্লুশন করতে পারি। একটা হচ্ছে কি ইলেকট্রনিক পার্ট আর একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। তো এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলেরও কিছু ত্রুটি তখনই ধরা পড়েছিল যখন রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা আবিষ্কৃত হয়। সেটা কি না যেহেতু ইলেকট্রনটা তোমাদের আমি ক্লাসে সুন্দর করে বলেছি যে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ইলেকট্রন ইজ এ চার্জ বডি যখন ঘুরছে তখন কি হচ্ছে না ইলেকট্রন সবসময় এনার্জি লস করবে। এনার্জি যদি লস করে তাহলে কি হবে না তার আস্তে আস্তে ইলেকট্রনটা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, এসে কি হবে না নিউক্লিয়াসে এসে পড়বে। কারণ নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, অ্যাট্রাকশানে কি হবে নিউক্লিয়াসে এসে পড়বে। ফলে তখন কি হবে না এক্সট্রা নিউক্লিয়ার পার্টে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের আর অস্তিত্ব থাকবে না।
ফলে এটা একটা ড্রব্যাকস। যদি ইলেকট্রনের অস্তিত্ব না থাকে তাহলে রিয়াকশানে তো ইলেকট্রন টেক পার্ট করে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন যদি না থাকে তাহলে কে রিয়াকশানে, হ্যাঁ তাহলে আমরা দেখছিলাম ড্রব্যাকস। কিসের ড্রব্যাকস? না রাদারফোর্ড মডেলের ড্রব্যাকস। আলোচনাও করছিলাম যে যেহেতু ইলেকট্রন নিউক্লিয়াসকে সেন্টার করে মুভ করছে, ইলেকট্রন চার্জ পার্টিকেল অলওয়েজ ইলেকট্রন এনার্জি লস করবে। লস করলে একটা সময় ইলেকট্রন উইক হয়ে কি হবে না নিউক্লিয়াসে এসে পড়বে, তাহলে একটা সময় এক্সট্রা নিউক্লিয়ার পার্টে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনের আর কোনো অস্তিত্ব থাকবে না। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাটমিক স্ট্রাকচারটা স্টে করছে না, সেক্ষেত্রে প্রবলেম। উল্টো দিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ইলেকট্রন ছাড়ছে তখন তো সে সবসময় এনার্জিটা ছাড়তে থাকবে, ফলে সেক্ষেত্রে আমরা যে স্পেকট্রোস্কোপিক ডাটা পাবো সেটা হবে কন্টিনিউয়াস স্পেকট্রোস্কোপি। কিন্তু এক্সপেরিমেন্টাল কন্ডিশনে দেখা যাচ্ছে স্পেকট্রোস্কোপিটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রোস্কোপি। তো এই সমস্ত প্রবলেমের জন্য রাদারফোর্ডের যে মডেল সেই মডেলের ত্রুটি ধরা পড়লো, প্রবলেম ধরা পড়লো। সেই কারণের জন্য নেক্সট যে বিজ্ঞানী এলেন, খুব বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছে নিলস বোর। সেই নিলস বোর এসে তার কয়েকটা চেঞ্জেস করলেন রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে। তিনি বললেন যে অ্যাটমিক মডেল রাদারফোর্ডের একদমই ঠিক রয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো রাদারফোর্ড আইডেন্টিফাই করেননি। তো তিনি আইডেন্টিফাই করলেন, তিনি বললেন যে ইলেকট্রন সমস্ত অরবিটে, নিউক্লিয়াসের চারিদিকে সমস্ত অরবিটে ইলেকট্রন ঘুরতে পারে না। যে সমস্ত অরবিটে ইলেকট্রন ঘুরবে সেই অরবিটের এনার্জিকে ফিক্সড হতে হবে, দ্যাট মিন্স স্টেশনারি অরবিট হতে হবে। সেই অরবিটে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের এনার্জি লস হবে না বা এনার্জি গেনও হবে না, ফলে ইলেকট্রনগুলো কখনোই নিউক্লিয়াসে এসে পড়বে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই অরবিটে এটা হতে হবে কি না কোয়ান্টাইজড অরবিট হতে হবে, দ্যাট মিন্স তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে হতে হবে কি না h/2π এর মাল্টিপল। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখতে পাচ্ছ আমার অ্যারো চিহ্ন দেওয়া যেখানে রয়েছে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π। সেই h/2π যাকে মেনে চলবে সেই সমস্ত অরবিটেই ইলেকট্রন ঘুরবে এবং সেই অরবিটে ইলেকট্রন ঘোরাকালে ইলেকট্রনগুলো তোমার কোনো এনার্জি লস করবে না। ফলে কি হবে, নিউক্লিয়াস এবং এক্সট্রা নিউক্লিয়ার পার্ট এই দুটো জায়গারই অস্তিত্ব ঠিক থাকবে। আচ্ছা, এরপর বলছে কি না আমরা ড্রব্যাকস চলে আসছি, বোর অ্যাটমিক মডেলের ড্রব্যাকস। অ্যাকচুয়ালি বোর অ্যাটমিক মডেলটা কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। যেরকম আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা দেখলাম, তেমনি বোরেরও অ্যাটমিক মডেলটা দেখছি। বোরের অ্যাটমিক মডেলটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং মাল্টি ইলেকট্রন সিস্টেম হয়ে গেলে কিন্তু বোরের ইলেকট্রন মতবাদটাকে আর কোনো কাজে লাগে না। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো একসঙ্গে প্রিন্সিপাল কাজে লাগে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটাকে স্পেসিফাই করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সট চলে যাচ্ছি, যে নেক্সট পোর্শন যেটা চলে আসছি, খুব ইম্পর্ট্যান্ট পোর্শন, দিস ইজ দ্য কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি মাল্টি ইলেকট্রন সিস্টেমে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনকে স্পেসিফাই করার জন্য বিভিন্ন পোর্শন দরকার, বিভিন্ন লোকেশান দরকার, যে লোকেশানে ইলেকট্রনটাকে স্পেসিফাই করা যায়। অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার আর বেসিক্যালি সাম কোয়ান্টাম নাম্বার, বেসিক্যালি সাম নাম্বার, যে নাম্বার দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন লোকেশানে ইলেকট্রনটাকে স্পেসিফাই করা যায়। প্রত্যেক ইলেকট্রনের কিন্তু একটা নির্দিষ্ট কোয়ান্টাম নাম্বার আছে, সেই কোয়ান্টাম নাম্বার দেখে বোঝা যায় নিউক্লিয়াসের কোন পজিশনে ইলেকট্রনটা অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চার ধরনের কোয়ান্টাম নাম্বার পাই, বেসিক্যালি তোমাদের দেখিয়েছি আমি বোর্ডে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে তোমাদের আমি এল দেখিয়ে দিয়েছি, এখানে অন্য সাইন দিয়েছে, অ্যাকচুয়ালি এল দিয়েই করবে তোমরা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এস। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি করে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে নিউক্লিয়াসের পর বিভিন্ন যে অরবিট রয়েছে সেই বিভিন্ন অরবিটে যে লোকেশান, সেই লোকেশানটাকে করে, লোকেশানটাকে দেখায়, এবং লোকেশানটাকে দেখিয়ে তোমার কোন জায়গায় অরবিটটা অবস্থিত
নিউক্লিয়াস থেকে কতটা দূরে সেই জায়গাটাকে বোঝায়, অরবিটের সাইজটাকে বোঝায় এবং প্রত্যেকটা অরবিটে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে তার ক্যাপাসিটিটাকেও বোঝায়। সেই রুলটা কি না 2n স্কোয়ার রুল, দেখতেই পাচ্ছ এখানে 2n স্কোয়ার রুল। সেই 2n স্কোয়ার রুলে কি হচ্ছে না প্রত্যেকটা অরবিটকে আমরা কে এল এম এন এইচ ভাবে আমরা প্রকাশ করছি, নেম অফ দ্য সেল, এবং প্রত্যেকটা কে মিনস n ইজিক্যাল টু 1, এল মিনস n ইজিক্যাল টু 2, এম মিনস 3, এন মিনস 4, এবং প্রত্যেকটা অরবিটের n ভ্যালু দ্বারা আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনটাকে স্পেসিফাই করতে পারছি। যে প্রথম যে সেল রয়েছে তাতে 2টো ইলেকট্রন থাকবে, দ্বিতীয়তে থাকবে 8টা, তারপরে থাকবে 18টা, তারপরে থাকবে 32টা। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি কিসে না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসের চারিদিকে যে অরবিট রয়েছে সেই অরবিটের যে সেটা সার্কুলার, সমস্ত সার্কুলার নয়, কিছু তার মধ্যে ইলিপ্টিক্যালও অরবিট রয়েছে, সেই ইলিপ্টিক্যাল অরবিটের যে ইনফরমেশন সেগুলো আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে পাই। এছাড়াও বিভিন্ন অরবিটের যে সাব এনার্জি লেভেল বা সাব অরবিট, সেই সাব অরবিট বা সাব এনার্জি লেভেল আমরা এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে পাই। যেমন যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু 0 হয় সেটা হবে এস, 1 হলে হবে পি, 2 হলে হবে ডি, 3 হলে হবে এফ। এই আমরা এস পি ডি এফ এই জিনিসপত্রগুলো আমরা পাই, যেমন হচ্ছে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, এই জিনিসপত্রগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। নেম অফ দ্য ইলেকট্রন ইস নেম অফ দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রন, নেম অফ দ্য নয়, নাম্বার অফ দ্য ইলেকট্রন। এসের মধ্যে 2টো ইলেকট্রন থাকবে, পির মধ্যে থাকবে 6টা, ডির মধ্যে থাকবে 10টা, আর এফের মধ্যে থাকবে 14টা ইলেকট্রন। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা রিলেশনশিপ বিটুইন এন অ্যান্ড এল, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হবে 0, এন ইজিক্যাল টু যদি 2 হয়, দুটো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু পাবো 0 আর 1, এন ইজিক্যাল টু যদি 3 হয় তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পাবো 0, 1, 2, এন ইজিক্যাল টু 4 হলে 4টে পাবো 0, 1, 2, 3। অ্যাকচুয়ালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল ইজিক্যাল টু 0 থেকে n-1 পর্যন্ত ডিভাইড হয়, সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে ভ্যালুগুলো পেয়েছি। 0 যদি হয় সেটা হচ্ছে 1s, প্রত্যেকটার ক্ষেত্রে 0টা s ইন্ডিকেট করে, সেটা n ইজিক্যাল টু 1 হলে 1s, 2 হলে 2s, 3 হলে 3s, 4 হলে 4s। আর এল ভ্যালু যদি 1 হয় সেটা p কে ডিনোট করে, দ্যাট ইজ n ইজিক্যাল টু 2 হলে 2p, 3p, 4p, আর 2 হলে হচ্ছে d কে ডিনোট করে, দ্যাট মিনস 3d, 4d, অ্যান্ড 3 হলে f কে ডিনোট করে, দ্যাট ইজ 4f। ঠিক আছে, এবার দেখো এস মানে 2টো ইলেকট্রন, এখানে এস পি রয়েছে 2টো প্লাস 6টা, 6 2 8টা ইলেকট্রন। এস পি ডি রয়েছে 2, 6, 10, দ্যাট মিনস 18টা ইলেকট্রন। এস পি ডি এফ রয়েছে, দ্যাট মিনস 2, 6, 10, 14, দ্যাট মিনস 32টা ইলেকট্রন। তাহলে প্রথম সেলে 2টো, তারপরে 8টা, 18টা, 32টা ইলেকট্রন আমরা দেখলাম। আচ্ছা, এরপরে কি না আমাদের বিভিন্ন সেলগুলো রয়েছে, যেমন n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল টু 2, n ইজিক্যাল টু 3, n ইজিক্যাল টু 4, প্রত্যেকটার ক্ষেত্রে সেলগুলো দেওয়া রয়েছে। এখানে 1s, 2s, 2p, আগের যে পিকচারটা আমরা দেখলাম সেটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে। 3s, 3p, 3d, প্রত্যেকটায় কতগুলো করে ইলেকট্রন এখানে সুন্দরভাবে দেখানো রয়েছে। ঠিক আছে, এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি না, এই যে আমরা সাব অরবিটাল দেখলাম এস পি ডি এফ, এর প্রত্যেকটাতে কতগুলো করে এনার্জি লেভেল আছে, সেই এনার্জি লেভেলটা জানার জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জানতে হয়। তো যেটা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার।
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদের যে বিভিন্ন অরবিটালগুলো রয়েছে এস পি ডি এফ, তার মধ্যে আর কোনো এনার্জি লেভেল আছে কিনা, সেই এনার্জি লেভেলের যে ইনফরমেশন সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে পাই আমরা। যেমন যে আমরা যে ল্যামডা ভ্যালু, ওই ল্যামডা বলছি, এল ভ্যালু যেটা বললাম, যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, মানে এস পি ডি এফ, এই যে এসের মধ্যে একটাই এনার্জি লেভেল রয়েছে। আবার পির মধ্যে এম ভ্যালু দেখতে পাচ্ছ -1 0 +1, দ্যাট মিনস হচ্ছে কি এর মধ্যে তোমার তিনটে ভ্যালু রয়েছে, তার মধ্যে এর মধ্যে এনার্জি লেভেল তিনটে। ডির মধ্যে দেখো ভ্যালু রয়েছে এম ভ্যালু -2 -1 0 +1 +2, কারণ 5টা ভ্যালু রয়েছে 10। এফের মধ্যে 7খানা ভ্যালু রয়েছে এম এর, সেই কারণের জন্য প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকবে 14। তার মানে দেখো এখান থেকেও আমরা প্রুভ করে দিচ্ছি যে প্রত্যেকটাতে এসে 2টো ইলেকট্রন, পিতে 6টা ইলেকট্রন, ডিতে হচ্ছে 10টা ইলেকট্রন, এফে হচ্ছে 14 ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা এন ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এফের ক্ষেত্রে এম ভ্যালু দেখতেই পাচ্ছ -3 -2 -1 0 +1 +2, 7টা ভ্যালু। ডি এর ক্ষেত্রে 5খানা ভ্যালু, পির ক্ষেত্রে 3খানা ভ্যালু, এসের ক্ষেত্রে 0 ভ্যালু। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এসের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় 0 এম ভ্যালু, পির ক্ষেত্রে প্রত্যেক জায়গায় 3টে করে ভ্যালু -1 0 +1, ডির ক্ষেত্রে একদম -2 -1 0 +1 +2, এফের ক্ষেত্রে -3 -2 -1 0 +1 +2 +3। তো বিভিন্ন ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি এম এর ফর ডিফারেন্ট ভ্যালু অফ এল, দ্যাট মিনস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এরপরে চলে যাচ্ছি আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিটে ইলেকট্রনের যে মুভমেন্ট, সেই ইলেকট্রনের মুভমেন্টটা যে হচ্ছে, সেই সময় ইলেকট্রন তার নিজের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দিচ্ছে। সেই ক্লকওয়াইজ মোশনের জন্য তাকে বলছি আমরা, ক্লকওয়াইজ মোশনটার জন্য আমরা এস ভ্যালু প্লাস আপ বা মাইনাস আপ যে কোনো দিতে পারো, আর অ্যান্টি ক্লকওয়াইজের জন্য তার উল্টোটা হবে। তার মানে স্পিন ভ্যালু আমরা দুটোই পাচ্ছি, একটা হচ্ছে প্লাস আপ আর একটা হচ্ছে মাইনাস আপ। মনে রাখার জিনিস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে তোমার যে ভ্যালু, মানে ইলেকট্রনের ক্ষেত্রে যে ভ্যালু, সেগুলো ফিক্সড, একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ। তো এখানে সেটাই দেখানো হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশনের জন্য। দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, দিস ইজ ক্লকওয়াইজ মোশন। এরপরে অরবিটাল ডায়াগ্রাম দেখানো হয়েছে। অরবিটাল ডায়াগ্রামে কীভাবে এস পি ডিতে ইলেকট্রন ফিল আপ হবে, প্রত্যেকটা এনার্জি লেভেলে প্রত্যেকটা জায়গায় দুটো করে ইলেকট্রন ফিল আপ হবে, সেইটাই দেখানো হয়েছে এখানে। নেক্সট আমরা অরবিট বলছি। অরবিটগুলো কোনগুলো না, নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন যে সেলগুলো রয়েছে, কে এল এম এন, সেই সেলগুলো এক একটা অরবিট। আর অরবিটাল, দ্যাট মিনস 1s 2s 3s, দ্যাট মিনস এগুলো হচ্ছে কি না ইলেকট্রন ক্লাউড। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল। অরবিট বলতে ইলেকট্রনের যে ওয়েতে ইলেকট্রন মুভ করে, দিস ইজ দ্য অরবিট। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে একটা পোর্শন, যে পোর্শনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবণতা, দ্যাট মিনস দ্য ফাইন্ডিং অফ ইলেকট্রন, দ্য প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং অফ ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, দিস ইজ দ্য অরবিটাল। ঠিক আছে, দিস ইজ দ্য 3D কনসেপ্ট অ্যান্ড অরবিট ইজ দ্য 2D কনসেপ্ট। অ্যাটমিক অরবিটাল কী রয়েছে না, এস পি ডি এফ। এই এস অরবিটালটাকে বলছে স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেল লাইক শেপ, ডি অরবিটাল হচ্ছে ক্লোভার লিপ শেপ, এফ অরবিটাল হচ্ছে ডাবল ক্লোভার লিপ শেপ। ছবিটা দেখলে বুঝতে পারবে, এস অরবিটাল স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেল সাইজ, ডি অরবিটাল ক্লোভার লিপ শেপের মতো দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অরবিট অরবিটালের ডিফারেন্সে ঢুকছি। অরবিটের ক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম, ইট ইজ এ 2-dimensional সার্কুলার অর ইলেকট্রিক্যাল পাথ অ্যালং উইথ ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যে পথে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে এমন একটা জায়গা, যে জায়গায় ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম।
অরবিট হচ্ছে কি না, অরবিট ডু নট হ্যাভ এনি ডাইরেকশান, কোনো ডাইরেকশান নেচার নেই, কিন্তু অরবাইটালের এস অরবাইটাল বাদে বাকি সকলেরই ডাইরেকশনাল নেচার রয়েছে। অরবাইটাল মে হ্যাভ সার্কুলার, মানে সেটা সার্কুলার হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, তবে ডিফারেন্ট অরবাইটাল হ্যাভ ডিফারেন্ট শেপ, তাদেরকে আমরা এস পি ডি দিয়ে ডেজিগনেট করি। আর এক্ষেত্রে আমরা অরবিটগুলোকে আমরা কে এল এম অ্যাকচুয়ালি এখানটায় অরবিট হবে। অরবিটের বিভিন্ন অরবিটে সার্কুলার হতে পারে, তার ইলিপ্টিক্যালও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অরবাইটালের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের শেপ হতে পারে। অরবিটগুলোকে আমরা কে এল এম এন দ্বারা ডেজিগনেট করি, এক্ষেত্রেও আমরা অরবাইটালগুলোকে এস পি ডি এফ দ্বারা ডেজিগনেট করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি আমরা আফবাও প্রিন্সিপালে। হ্যাঁ, নেক্সট চলে আসছি আমরা আফবাও প্রিন্সিপালে। আফবাও প্রিন্সিপাল নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে দেখেছো। অ্যাকচুয়ালি আফবাও মিন্স হচ্ছে বিল্ডিং আপ প্রিন্সিপাল। বিল্ডিং আপ মিন্স বা কনস্ট্রাক্ট মিন্স একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন কিভাবে সাজানো থাকবে, ইলেকট্রন কিভাবে তোমার অ্যারেঞ্জ করা থাকবে বিভিন্ন অরবাইটালে, যেরকম আমরা দেখেছি 1s 2s 2p 3s 3p 3d, যে বিভিন্ন জায়গায় যে দেখেছি সেই যে অরবাইটালগুলো, সেই অরবাইটালগুলোতে ইলেকট্রন কিভাবে তোমার মুভ করছে, ইলেকট্রন কিভাবে ফিল আপ হচ্ছে, সেইটা জানার জন্য আমাদের আফবাও প্রিন্সিপালটা জানতে হয়। অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা বিল্ডিং আপ প্রিন্সিপাল। তাই এখানে আমরা কি বলেছি দেখো, বলেছি আফবাও প্রিন্সিপাল dictates the manner in which electrons are filled in the atomic orbital of an atom in its ground state. It states that electrons are filled into atomic orbital in the increasing order of orbital energy level. According to the above principle, the available atomic orbital with the lowest energy level are occupied before those with হায়ার এনার্জি অরবাইটাল। কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য আফবাও প্রিন্সিপাল, আফবাও প্রিন্সিপাল এর সাহায্যে আমরা কি করি, অ্যাভেলেবল অ্যাটমিক অরবাইটাল উইথ লোয়েস্ট এনার্জি লেভেল, মানে আমরা যে অরবাইটালগুলো পাচ্ছি যেমন 1s 2s 3s 3p 3d 4s 4p 4d 4f, এদের মধ্যে লোয়ার এনার্জি অরবাইটালগুলো আগে ফিল আপ হয়, তারপরে গিয়ে হায়ার এনার্জি অরবাইটালগুলো ফিল আপ হয়। এই জন্য এখানে দিয়েছে দেখো 1s, তারপরে আসছে 2s, তারপরে 2p 3s 3p 4s, তারপরে 3d 4p 5s 4d 5p 6s, এইভাবে কি হবে এনার্জি লেভেলগুলো ফিল আপ হবে। এদিকে এন ভ্যালুগুলো দেওয়া রয়েছে এবং এদিকে এল ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এই অ্যারো মুখ যেরকম রয়েছে সেইভাবেই কিন্তু এটা ফিল আপ হবে। তাই আফবাও প্রিন্সিপালে আমরা এখানে কি দেখছি না, আফবাও প্রিন্সিপাল ক্যান বি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকেশন অফ দ্য ইলেকট্রন ইন অ্যাটম ইন দেয়ার করেসপন্ডিং এনার্জি লেভেল। ফর এক্সাম্পল, কার্বনে 6টা ইলেকট্রন রয়েছে, ফিল আপ করেছি আমরা 1s2 2s2 2p2, এভাবেই ফিল আপ করে রয়েছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি সাইলেন্স ফিচার অফ আফবাও প্রিন্সিপাল। আফবাও প্রিন্সিপালে কি বলছে না, অ্যাকর্ডিং টু দ্য আফবাও প্রিন্সিপাল ইলেকট্রন ফার্স্ট অকুপাই দোজ অরবাইটাল হুজ এনার্জি ইজ লোয়েস্ট। এখন বিভিন্ন অরবাইটালগুলোর মধ্যে কার এনার্জি লোয়েস্ট হবে, কার এনার্জি হায়েস্ট হবে, সেইটা জানার জন্য আমাদের n প্লাস রুল ফলো করতে হয়, n প্লাস এল রুল ফলো করতে হয়। অ্যাকচুয়ালি n প্লাস এল মিনস এখানে n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। যে কোনো একটা অরবাইটালের এন এবং এল এই দুটো ভ্যালু হয়, এই এন এবং এল এই যে দুটো ভ্যালু, সেই ভ্যালু দিয়ে আমরা দুটো অরবাইটালের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম জানতে পারবো। এখানে কি বলেছে, লোয়ার এন প্লাস এল ভ্যালু করসপন্ড টু দ্য লোয়ার অরবাইটাল এনার্জিস। ইফ টু অরবাইটাল শেয়ার ইকুয়াল এন প্লাস এল ভ্যালু, দেন অরবাইটাল উইথ দ্য লোয়ার এন ভ্যালু ইজ সেড টু হ্যাভ দ্য লোয়ার এনার্জি অরবাইটাল। কি বলেছে, এন প্লাস এল ভ্যালু যে দুটো অরবাইটালের ক্ষেত্রে কম সেটা হচ্ছে লোয়ার, যেটার ক্ষেত্রে হায়ার সেটা হায়ার। কিন্তু দুটো অরবাইটালেরই যদি এন প্লাস এল ভ্যালু সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যার এন ভ্যালু লোয়ার সেটা লোয়ার এনার্জি অরবাইটাল, আর যার এন ভ্যালু হায়ার সেটা হায়ার এনার্জি অরবাইটাল। এখানে অর্ডারটা দেওয়া রয়েছে, তবে মাথায় রাখবে এখানে যে কমাগুলো ইউজ করা হয়েছে, এই কমা যেন ইউজ না হয়। অ্যাকচুয়ালি কমা ইউজ করা যায় না, কারণ এনার্জি লেভেলগুলো পরপর নিজেদের
মধ্যে রিলেটেড, তাই কমা কখনোই দেবে না, বারবার বলছি এনার্জি অরবাইটালগুলোতে কমা ইউজ করবে না। নেক্সট চলে যাচ্ছি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অফ আব্বাও ইউজিং আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন আমি তোমাদের বোর্ডেও দেখিয়েছি, এখানেও বলা আছে ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী সালফার বা নাইট্রোজেনের বিভিন্ন কনফিগারেশন এখানে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে কপার এবং ক্রোমিয়ামের যে একটু প্রবলেম হয় ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, সেইটা একটু ভালো করে দেখে নেবে। এরপর আছি আমরা হুনস রুল। হুনস রুলে কি বলছি না, হুনস রুল হচ্ছে নাকি অ্যাকর্ডিং টু দ্য হুনস রুল, মানে হুনস রুলের ক্ষেত্রে আমরা কি বলছি না, আমরা আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী তো বিভিন্ন অরবাইটালে ইলেকট্রন ভরেছি, সেই অরবাইটালে ইলেকট্রন ফিল আপ হওয়ার সময় ধরো তার সাব লেভেল রয়েছে কোনো অরবাইটালে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে, সেক্ষেত্রে হুনসের রুল রয়েছে, বলেছে বিফোর দ্য ডাবল অকুপেন্সি অফ এনি অরবাইটাল, যে কোনো অরবাইটালে দুটো ইলেকট্রন থাকে, এভরি অরবাইটাল ইন দ্য সাব লেভেল ইজ সিঙ্গলি অকুপাইড, মানে একটা এনার্জি লেভেলে দুটো ইলেকট্রন ভরার আগে সেখানে যদি সাব লেভেল থেকে থাকে তাহলে প্রত্যেকটাই ক্ষেত্রে একটা করে এনার্জি ইলেকট্রন ভরা হবে, তারপরে গিয়ে ইলেকট্রন পেয়ার হবে। এবং ফর দ্য ম্যাক্সিমাইজেশন অফ টোটাল স্পিন অল ইলেকট্রন ইন এ সিঙ্গলি অকুপাইড অরবাইটাল, ঠিক আছে, আগে প্রথমে প্রত্যেকটা একটা করে ইলেকট্রন ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছি যে ইলেকট্রনিক কোয়ান্টাম নাম্বার। ইলেকট্রনিক কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে কি বলবো না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা বলছি যে কি বলি না, অ্যাটমের মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনের চারখানা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই এক হবে না। আমরা চারখানা কোয়ান্টাম নাম্বার দেখেছি, সেই চারখানা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই এক হবে না। ধরো দুটো ইলেকট্রনের এন ভ্যালু সমান হতে পারে, এল ভ্যালু সমান হতে পারে, ইভিন এম ভ্যালুও সমান হতে পারে, কিন্তু দে ডিফার ইন দ্য স্পিন স্টেট। একটা ইলেকট্রনের যদি প্লাস হাফ হয় আর একটা ইলেকট্রনের অবভিয়াসলি মাইনাস হাফ হবে। দিস ইজ দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে আমরা ইলেকট্রনগুলোকে কীভাবে সাজাচ্ছি। এখানে তোমার হচ্ছে কি বলছে না, এসের ক্ষেত্রে এভাবে পেয়ারিং হয় না, পেয়ারিং হয় ইলেকট্রন পেয়ারিং হয় কী করে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো দ্বারা ইলেকট্রন পেয়ারিং হয়ে থাকে। হুনস রুল ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটির ক্ষেত্রে হুনস রুলটা দেখানো আছে। দেখো এখানে আমরা কি করছি না, এক্ষেত্রে 1s এর ক্ষেত্রে তোমার হচ্ছে 1s ঠিক আছে, 2s ঠিক আছে, 2pর ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা আপ অ্যারো, একটা ডাউন অ্যারো, একটা আবার আপ অ্যারো, সেক্ষেত্রে এভাবে বসানো যায় না। আবার একটা অরবাইটালেই দুটো পেয়ারিং এভাবে করা যায় না, এভাবেও করা যায় না। ডির ক্ষেত্রে এভাবেও করা যায় না। কি করতে হয় না, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন বসানোর পর এক্সট্রা ইলেকট্রন থাকলে তাকে প্রথমে নিয়ে এসে পেয়ারিং করতে হয়। দিস ইজ দ্য হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাব হাইব্রিডাইজেশনে। নেক্সট চলে আসছি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কাকে বলি আমরা, হাইব্রিডাইজেশন হচ্ছে তোমার কেমিস্ট্রির একটা বড় পোর্শন। আমরা ইনঅর্গানিক পোর্শনেও হাইব্রিডাইজেশন দেখে থাকি। হাইব্রিডাইজেশন মিনস আমরা যে এতক্ষণ অরবাইটালগুলো দেখলাম প্রত্যেকটাই হচ্ছে অ্যাটমিক অরবাইটাল, এসপি ডিএফ, তাদের ডিফারেন্ট শেপ রয়েছে, ডিফারেন্ট সাইজ রয়েছে। তো সেই অ্যাটমিক অরবাইটালগুলো নিজেদের মধ্যে মিক্সিং হয় কখন না, বন্ড ফর্মেশনের সময়। সেই বন্ড ফর্মেশনের সময় যখন মিক্সিং হচ্ছে, কেমিক্যাল বন্ড ফর্মেশনের সময়, সেই মিক্সিংয়ের সময় সেই অ্যাটমিক অরবাইটালগুলো কম্পারেবল এনার্জির অ্যাটমিক অরবাইটালগুলো মিক্স আপ হয়ে তখন তারা আস্তে আস্তে কি করে না নতুন ধরনের অরবাইটাল তৈরি করে, তাদেরকে বলি আমরা হাইব্রিড অরবাইটাল। সেই হাইব্রিড অরবাইটাল কীভাবে তৈরি হয় না, হোয়েন মিক্সিং অফ অ্যাটমিক অরবাইটাল, তারপরে তারা হাইব্রিড অরবাইটাল তৈরি করে, তাকেই আমরা হাইব্রিডাইজেশন বলছি। নেক্সট আমরা হাইব্রিডাইজেশনে চলে যাচ্ছি। বলছে বেস্ট অন দ্য টাইপ অফ অরবাইটাল ইনভলভ ইন দ্য মিক্সিং। আমরা বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন পড়ি, আমাদের মেনলি এখানে পড়তে হবে, আমি এখানে অনেকগুলোই দিয়েছি, আমাদের এখানে পড়তে হবে sp3, sp2 অ্যান্ড sp। প্রথম তিনটে হাইব্রিডাইজেশন পড়তে হবে। প্রথমে sp হাইব্রিডাইজেশন রয়েছে, sp হাইব্রিডাইজড অরবাইটাল। sp হাইব্রিডাইজড অরবাইটাল মিনস একটা s একটা p একসঙ্গে মিলে
তৈরি হবে sp হাইব্রিডাইজড অরবিটাল। মনে রাখবে যতগুলো হাইব্রিড অরবিটাল মিক্সিং হবে, যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্সিং হবে, ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এক্ষেত্রে দুটো পিওর অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল মিক্সিং হয়েছে, তৈরি হবে দুটো হাইব্রিড অরবিটাল। এক্ষেত্রে দুটো হাইব্রিড অরবিটাল লিনিয়ার শেপে হবে এবং তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। sp হাইব্রিড অরবিটাল কে আমরা ডায়াগোনাল অরবিটালও বলে থাকি। এক্ষেত্রে sp হাইব্রিডাইজড অরবিটালে s ক্যারেক্টার 50% অ্যান্ড p ক্যারেক্টার 50% থাকে। তো এখানে আমি ছবিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে বন্ড, এইটা একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড অরবিটাল, দুজনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এক্সাম্পলে আমি BF2BH2BCl2 রয়েছে, এটা হাইব্রিড অরবিটাল এর মধ্যে। তাছাড়া অ্যাসিটিলিন রয়েছে C2H2। এরপরে চলে আসছি sp2 হাইব্রিডাইজেশন। সেখানে একটা s দুটো p, একটা s দুটো p মিক্সিং হয়েছে, মিক্সিং হয়ে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হয়েছে। এটা ট্রায়াঙ্গুলার শেপ এবং যেহেতু তিনটে পিওর অরবিটাল মিশেছে, তিনটে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটারই 120 ডিগ্রি করে এবং প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে s ক্যারেক্টার 33.3 এবং p ক্যারেক্টার 66.6। এবং এক্ষেত্রে এটা দেখতে লাগে অনেকটা ট্রাইগোনাল প্ল্যানার শেপের মতো, ট্রাইগোনাল প্ল্যানার শেপ। ছবিটা আমরা নেক্সট পোর্শনে দেখছি, দেখতে পাচ্ছ এখানে এই একটা হাইব্রিড অরবিটাল, এইটা একটা, এদের মধ্যে প্রত্যেকটারই বন্ড অ্যাঙ্গেল কত না 120 ডিগ্রি। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা sp3 হাইব্রিড অরবিটাল। এক্ষেত্রে একটা s তিনটে p মিশে চারটে হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করেছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 মিলে তৈরি হয়েছে কি sp3 হাইব্রিড অরবিটাল। চারটে অ্যাটমিক অরবিটাল মিলে তোমার হচ্ছে চারটে অ্যাটমিক অরবিটাল মিলে চারটে হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এবং এক্ষেত্রে তোমার কি হচ্ছে না s ক্যারেক্টার 25%, p ক্যারেক্টার 75%। হাইব্রিডাইজেশন কি না sp3 হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে যেমন ইথেন আছে, মিথেন আছে, বিভিন্ন ধরনের যে হাইড্রোকার্বন, সেগুলো হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজেশনের মধ্যে পড়ে। sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে এক্সাম্পলের মধ্যে পড়ে sp2, BF3, BH3 অথবা C2H4 এগুলোর মধ্যে পড়ে। ঠিক আছে, তো নেক্সট আমরা কিছু হাইব্রিড অরবিটালের আমি এখানে পিকচার করে দিয়েছি। যেমন মিথেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মিথেন মাঝখানে রয়েছে, চারিদিকে চারটে হাইড্রোজেন রয়েছে এবং মিশছে কীরকম 2s এবং 2p। অ্যাকচুয়ালি কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে না, কার্বন হচ্ছে বাইরের কক্ষে নর্মালি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এবং বন্ডিংয়ের সময় s অরবিটাল থেকে একটা ইলেকট্রন p-তে শিফট করে টোটাল চারটে আনপেয়ার্ড ইলেকট্রন হয় প্রমোশনের জন্য, দিয়ে তারপরে চারটে হাইড্রোজেন ওর সঙ্গে মিশে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে। অরবিটালের শেপটা এইরকম দেখতেই পাচ্ছ, একটা s তিনটে p মিশে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তো হাইব্রিডাইজেশন অফ ইথেনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন দেখতেই পাচ্ছ এখানে এই কার্বন ইথিন, সরি ভুল বললাম, ইথিন, যেখানে ডবল বন্ড রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, মাঝখানে সিগমা বন্ড তৈরি হয়েছে আর ওপরে পাই বন্ড তৈরি হয়েছে, নিচে পাই বন্ড তৈরি হয়েছে। এই সিগমা বন্ড এবং পাই বন্ড কিসের জন্য তৈরি হয়েছে না, সিগমা বন্ডটা তৈরি হয় হাইব্রিড অরবিটাল ওভারল্যাপের জন্য সিগমা বন্ড তৈরি হয়। পাই বন্ডটা দুটো পি অরবিটালের ওভারল্যাপিংয়ের জন্য তৈরি হয়েছে। এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এর পাশে হচ্ছে এই যে হাইব্রিডাইজ sp2 হাইব্রিডাইজ অরবিটাল, তার সঙ্গে হাইড্রোজেনের s অরবিটাল লেগেছে, এদিকেও লেগেছে। তো এটা একটা সুন্দর স্ট্রাকচার, হাইব্রিডাইজেশন অফ ইথিন মানে ইথিলিনের স্ট্রাকচার। নেক্সট চলে আসছি আমরা ইথাইন মানে অ্যাসিটিলিনের স্ট্রাকচারে, যেখানে তোমার হচ্ছে একটা s একটা p, sp হাইব্রিডাইজেশন, এখানে কার্বনের এই কার্বন sp হাইব্রিডাইজেশন, এই কার্বন sp হাইব্রিডাইজেশন, দুটো মিশে sp তৈরি হয়েছে। এখানে হাইড্রোজেন লেগেছে।
এক্ষেত্রে দুটো করে পি অরবিটাল ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। সেই দুটো করে পি অরবিটাল ফাঁকা অবস্থায় দুজনের মধ্যে পাই বন্ড তৈরি হয়েছে, ওপরে একটা পাই, এখানে একটা পাই, অতএব এক্ষেত্রে দুটো করে পাই বন্ড তৈরি হয়েছে। দেখতে লাগে অনেকটা সিলিন্ডারের মতো দেখতে লাগে, ইথাইন মানে অ্যাসিটিলিনকে। এরপরে আমরা ওয়াটারের পিকচার, অনেকটাই তোমার হচ্ছে মিথেনের মতো স্ট্রাকচার, এবং হচ্ছে সেখানে মাঝখানে অক্সিজেন রয়েছে, দুদিকে দুটো হাইড্রোজেন, এবং বাকি দু জায়গায় দুটো ইলেকট্রন পেয়ার এখানে রয়েছে। যেহেতু এই দুটো ইলেকট্রন পেয়ারের একটা রিপালসান ক্রিয়া করে, সেই কারণের জন্য বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 104 ডিগ্রি 5 মিনিট হয়েছে, 104.5 ডিগ্রিতে হয়েছে। তো অনেকটা ভি শেপের মতো স্ট্রাকচার হয়েছে। এই স্ট্রাকচারগুলো তোমার পরীক্ষায় প্রচুর আসে, ভালো করে দেখতে হবে। এরপরে আমরা অ্যামোনিয়া স্ট্রাকচারে চলে এসেছি। অ্যামোনিয়ারও একই রকম স্ট্রাকচার, sp3 হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে একটা ইলেকট্রন পেয়ার, বাকি তিনটে জায়গায় হাইড্রোজেন রয়েছে, এবং এই ইলেকট্রন পেয়ারের রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 107 ডিগ্রি চলে আসে, এবং একে দেখতে লাগে অনেকটা পিরামিডাল শেপের মতো। ঠিক আছে, তো হাইব্রিডাইজেশনগুলো ভালো করে দেখবে। পুরোটা তোমাদের আমি ক্লাসেও আলোচনা করেছি, এখানেও তোমাদের স্টাডি মেটেরিয়ালটা বলে দিলাম, ভালো করে দেখে নাও। যদি অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে শেষ করছি, থ্যাংক ইউ।